আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিসিএস বেসিক কোর্সের ওরিয়েন্টেশন ক্লাসে। একাডেমিক পড়ার পাশাপাশি বিসিএস প্রস্তুতিটাকে কিভাবে নেওয়া যায়। কোর্সের একটা ডিটেইল কোর্স আউটলাইন আছে, এক্সক্লুসিভ একটা কোর্স। এই কোর্সের ব্যাপারে সাধারণত একটা বিজ্ঞাপন অথবা আহ কোনো একটা পোস্টার অথবা ওখানে সামান্য একটা ডেসক্রিপশনে বোঝানো সম্ভব না। এই কোর্সটাকে ডিজাইন করা হয়েছে যে সকল প্রার্থী অ্যাকচুয়ালি ক্যাডার হতে চায়। এখানে আমরা আমাদের একজন প্রার্থীকে সে যেন প্রথম অ্যাটেম্পট অনেক টাইম ওয়েস্ট করতে না হয়, প্রথম প্রয়াসে যেন সে অ্যাকচুয়ালি ক্যাডার হতে পারে। একটা বেসিক কোর্স আর সাধারণত গতানুগতিক ভাবে কোনো কিছু সিলেবাসটা শেষ করে কিছু ক্লাস দিয়ে শেষ করলাম এরকম টার্গেট না। এই জন্য আপনারা খুব মনোযোগ দিয়ে আমার প্রতিটা স্তরকে আমি এক্সপ্লেইন করব, কেন এই জিনিস এখানে আনা হয়েছে, তার নেসেসিটি, এবং জিনিসটা কিভাবে আপনার পরীক্ষায় ইমপ্লিমেন্ট করবেন। আমি প্রত্যেকটা জিনিস ক্লারিফাই করব, এই জন্য শুনবেন। এখানে ব্যাপার হচ্ছে গতানুগতিক ধারার বাইরে গিয়ে আউট অফ বক্স চিন্তা করার মানুষ হচ্ছে কম। এই জন্য আপনি দেখবেন 4 লাখ মানুষ পরীক্ষা দেয়, ওখান থেকে কিন্তু ক্যাডার হয় 2,000। তো এই 2,000 মানুষ কিন্তু আউট অফ বক্স চিন্তা করা মানুষ। সুতরাং এই জায়গাটাতে এখানে আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, আগাতে হবে ফুল একটা সিরিয়াসনেস নিয়ে। অনেক ধরনের প্রশ্ন আপনাদের থাকবে যারাই জয়েন করবেন শেষ পর্যন্ত। আপনাদের প্রশ্নগুলো আমি একটা স্লট রাখবো, যেই সময়ে আপনার ইচ্ছা মতো আপনি প্রশ্ন করতে পারবেন, বেসড অন প্রিপারেশন, বেসড অন এনি কাইন্ড অফ প্রবলেম। আমরা বিসিএস বেসিক কোর্স, তাহলে বেসিক কোর্সের সাথে সাধারণ যে আপনার চিন্তা তার মধ্যে একটা কথা বলেছিলাম। বেসিক কোর্স মানে প্রিলির আগে যারা দুর্বল তারা বেসিকটা শেষ করবে ওরকম না। এই কোর্সটা হচ্ছে আসলে প্রিলি, রিটেন এবং ভাইবা, অলরাউন্ড একটা প্রিপারেশন। এবং এখানে এক্সক্লুসিভ সবকিছু, কোনো কিছু জোড়া তালে দিয়ে হালকা কিছু এরকম কিছু না। এই জন্য কোর্স ফিও অত কম না। কোর্স ফি কম রাখা কোনোভাবেই সম্ভব না। হয়তো কোর্সটা চালাইতে গেলে এভাবে আমাদের খরচটা এভাবে চালাতে হবে, না হলে পরে এই কোর্স না চালিয়ে অন্য কোনো কোর্স চালাতে হবে। বুঝতে পারছি? এক্সক্লুসিভ সবকিছু বেসিক কোর্স। দেখেন ডিটেইলড কোর্স আউটলাইন অ্যান্ড এক্সাম প্ল্যান, পরীক্ষা প্ল্যানটাও এখানে আছে। এখানে আমরা আমাদের স্টেপ কয়টা? 3টা। স্টেপ ওয়ানে আমরা প্রিলি বেসিকটা পড়াবো, কিন্তু এখানে টেক্সট বই ভিত্তিক এমন ভাবে করবো, যেমন দেখেন আলাদা করে লেখা আছে টেক্সট বই ভিত্তিক প্রিলিও লিখিত। এই যে বই দেখালাম এগুলা। এরপরে রিটেন বেসিক। এই রিটেন বেসিক বলতে এই বইগুলো পড়ানোর সময় আমরা প্রিলি সিলেবাসের যেমন কনসিডারেশনে রাখবো, আবারও বলছি, টেক্সট বইগুলো এই স্টেপটা করানোর সময় প্রিলি সিলেবাস যেমন আমাদের কনসিডারেশনে থাকবে, পাশাপাশি রিটেন বিষয়টাও আমাদের কনসিডারেশনে থাকবে। এমন অনেক বিষয়ে আমরা কাজ করাবো, যেমন ধরেন 9-10 এর বায়োলজি বই থেকে ওই নির্দিষ্ট একটা অধ্যায়, ওই একটা চ্যাপ্টারের জন্য একটা বই লাগবে। ওই কাজটা আমরা কেন করাচ্ছি? অনেক সময় দেখবেন এটা প্রিলি সিলেবাস হয়ে নেই, কিন্তু দেখা যাচ্ছে ওটা রিটেনে আছে, এই জন্য জিনিসটা পড়ানো হচ্ছে। বুঝতে পারছি? তার মানে এখানে প্রিলি এবং রিটেন দুইটি সিলেবাসের সমন্বয় করে টেক্সট বই পড়ানো, এটা হচ্ছে স্টেপ ওয়ানের কাজ। স্টেপ টুতে এসে আমরা যে কাজটা করব ওটা হচ্ছে এখানে এই যে এখানে যে রিটেনের সিলেবাস ভিত্তিক টেক্সট বইগুলো পড়লাম, এই জিনিসগুলোকে পরীক্ষায় কিভাবে আসে, পরীক্ষার প্রশ্ন সমাধান। এখানে প্রশ্নভিত্তিক রিটেন সিলেবাস রিভিউ, টোটাল রিটেন সিলেবাসটাকে প্রশ্নভিত্তিক। দেখা যাচ্ছে গত 3 বছরের বিজ্ঞানের প্রশ্নগুলো নিয়ে একজন টিচার একটা ক্লাস নিচ্ছে, প্রশ্নগুলো সলভ করাবে। দেখা যাচ্ছে ওখানে প্রায় 10টা প্রশ্ন আসছে, দেখা যাচ্ছে 7টা প্রশ্নই অলমোস্ট আপনি পারেন, কারণ এর আগের স্টেপে এই জিনিসগুলো আপনাকে পড়ানো হয়েছে। কয়েকটা প্রশ্ন নিয়ে একটু সমস্যা ফেস করছেন, এই জিনিসগুলো কিভাবে সলভ করবেন, আগের সাথে পরের কিভাবে কানেক্ট করবেন, প্রফেশনাল জিনিসগুলো দেখাবেন। এরপরে এসে এখানে তৃতীয় স্টেপে এসে লেকচার শিট ভিত্তিক, যেটা সাধারণভাবে একটা রেগুলার প্রিলি কোর্স, এটা করাবেন। কারণ হচ্ছে অনেক যুদ্ধ, অনেক বেশি ফিট করলাম আপনাকে, কিন্তু আপনি প্রিলি টিকলেন না, এমন ঘটনা যেন না ঘটে। আচ্ছা, তাহলে স্যার এখানে তো ভাইবার জন্য কিছু দেখার নাই, সামনে আসছে কিভাবে ভাইবার জিনিসগুলো থাকবে। দেখেন বেসিক কোর্সের প্ল্যান। হুম। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বেসিক লেকচার, কয়টা লেকচার থাকবে, এবং এই বেসিকটা পড়ানো হবে কিভাবে, এমসিকিউ ভিত্তিক না, কিভাবে লিখিত, পরীক্ষাও হবে লিখিত, টিচাররা পড়াবেনও লিখিত, আপনি পড়বেনও লিখিত মতো করে। কারণ একজন মানুষ যখন কোন একটা বিষয়ে মুখস্থ লিখতে পারে, ধরেন আমি আপনাকে বললাম এই লেজার, লেজার রশ্মি সম্পর্কে লিখো, লেজার রশ্মি বলতে কি বুঝো,
এখন লেজার রশ্মি কি, কত প্রকার, কি কি, রুবি লেজার কি, এগুলো নিয়ে যদি আপনি একটা আধা পৃষ্ঠে লিখেই ফেলতে পারেন, তাহলে লেজার রশ্মি এ, থেকে একটা এমসিকিউ আসলে আপনার কখনো কনফিউশন হওয়ার কথা না। এভাবে জিনিসগুলো মাথায় রেখে কাজ করা হবে। দেখেন, প্রথম ধাপে টেক্সট বই ভিত্তিক পড়ানো হবে, যাদের শিক্ষার্থী প্রিলি লিখিত উভয় পরীক্ষার ভিত শক্তভাবে তৈরি হয়, ক্লিয়ার করে দেওয়া আছে। এ ধাপে সবগুলো পরীক্ষা লিখিত হবে, সবগুলো পরীক্ষায় লিখিত, এখানে যেগুলো এমসিকিউ পরীক্ষা হবে না। হ্যাঁ, দেখেন, শিক্ষার্থীদের ভাইভা দক্ষতা বৃদ্ধির জন্য, ভাইভার জন্য তাহলে প্রিলি লিখিত, ভাইভা বৃদ্ধির জন্য নিয়মিত ডিবেট হবে। কনস্টিটিউশনের উপর ক্লাস হয়ে গেল, ক্লাস 1, ক্লাস 2, এবং কনস্টিটিউশন থেকে টিচার ক্লিয়ারলি জিনিসগুলো বুঝালো। এবার ডেট হবে, গ্রুপ 1 গ্রুপ 2-র সাথে ডিবেট করবে, নির্দিষ্ট একটা টপিক পক্ষে বিপক্ষে বলবে। এখন ডিবেট যারা অন্যান্যরা আছে ওরা শুনবে, এবং এরাও আর্গিউ করবে, এরাও প্রশ্ন করতে পারবে। এভাবে যখন আমরা ডিবেট করব কোন একটা বিষয়ে, যখন আরেকজনকে খণ্ডন করার জন্য আপনি নিজে প্রস্তুত হবেন, এই বিষয়ে আপনি ভাইভাতে, ভাইভা কিন্তু একটা ডিবেট, ভাইভাতে আপনাকে এমন এমন প্রশ্ন করবে যেগুলোতে আপনার আর্গুমেন্ট দিতে হবে। প্রশ্নটা তথ্যভিত্তিক না, ভাইভাতে প্রায় 60 থেকে 70% প্রশ্ন হবে আর্গুমেন্ট বেসড। তথ্যভিত্তিক কোনো বিষয়কে ভাইভাতে প্রশ্ন করা হয় না, কারণ এটা বিসিএস ভাইভা। বিসিএস ভাইভাতে যারা যায় তারা তথ্য জানে। আপনাকে বলা হবে ব্লু ইকোনমি, আপনাকে প্রশ্ন করা হবে এফডিআই নিয়ে, যেমন আমাকে প্রশ্ন করা হয়েছিল এফডিআই। দেখুন, এফডিআই কি? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বিদেশি বিনিয়োগ বাংলাদেশে। এখন বিদেশি বিনিয়োগ বাংলাদেশে, এই বিষয়টা সম্পর্কে আমি জানি কিনা, ওটা প্রশ্ন আমাকে করে নাই। উনি জানে ওই বিষয়ে আমি জানবো। উনি আমাকে প্রশ্ন করছে বাংলাদেশে এফডিআই আরো বাড়ানোর জন্য তোমার কি উদ্যোগ আছে। বুঝতে পারছি কিনা? তার মানে একটা স্টুডেন্টকে যখন আমি শুরু থেকে ডিবেট করি এই জিনিসগুলো সম্পর্কে শিখাবো, একজন পক্ষে বলবে একজন বিপক্ষে বলবে, তখন সে ভাইভাতে আর্কিউ করতে শিখবে। প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন দিতে হবে কোন একটা বিষয়। ধরেন আমি একটা বিষয় শেষ করলাম, জাতিসংঘ। এখন জাতিসংঘ নিয়ে, জাতিসংঘের সেই 1945 সাল থেকে বর্তমান পর্যন্ত তার সাকসেস স্টোরি, তার ফেলিয়ার, এবং তার অ্যাক্টিভিটিস সম্পর্কে টিচার ক্লিয়ারলি ধারণা দিল। একটা লেকচার শিটও দিয়ে দিলাম। আপনার কাছে একটা বই আছে পড়ার জন্য, যে পরিণতি বই থেকে আপনি পড়লেন। এবার বলবো জাতিসংঘ নিয়ে অমুক দিন রোল নম্বর 13, 18 এবং 71 নম্বর এই তিনজন প্রেজেন্টেশন দিবে, আপনি এসে পড়াবেন। তাহলে পরে ভাইভাতে আপনার ক্লিয়ার হবে, আপনি লিখতে পারবেন। আর যে ব্যক্তি প্রেজেন্টেশন দিতে পারে এবং লিখতে পারে, তার প্রিলিতে কখনো যে কোনো ছোট ছোট প্রশ্ন কনফিউশন হবে না। ওয়ার্কশপ হবে, ওয়ার্কশপ গুলো আলাদা, ওখানে টিচার কাজ করাবে, আপনাদের কাজ নয়। আপনারা অংশগ্রহণ করবেন, গ্রুপ ওয়ার্ক, ওগুলোর জন্য আলাদা করে বিষয়। এগুলো প্রেজেন্টেশন গুলো এখানে নেওয়া হবে স্ট্রিম ইয়ার্ডের মাধ্যমে, যারা অনলাইনে থাকবে। ডিবেট গুলোও জুমে অথবা স্ট্রিম ইয়ার্ডের মাধ্যমে প্রো ভার্সন দিয়ে আমরা এদিক থেকে শুনবো এদিক থেকে শুনবো, ওভাবে অনলাইনে কাজ করাবো। এই জন্য আমি এখানে জিনিসগুলো দেখালাম। এবার আমরা এ, এরপরে কি আছে জিনিসটা দেখি। দেখেন এখানে স্টেপ 1, দেখেন দেখাচ্ছে স্টেপ 1। স্টেপ 1-এ ক্লাসের সংখ্যা দেখা যাচ্ছে অনেক বেশি ক্লাস না, কারণ এগুলো বই ভিত্তিক। এখানে ক্লাসের সংখ্যা অনেক বেশি নয়, মাত্র কয়টা? 81টা। ওখানে আমি একটু ক্লাস কম দেখিয়েছিলাম, পরে যখন আমরা ক্লিয়ারলি টপিক ভিত্তিক চ্যাপ্টার বেসড যখন জিনিসটাকে ভাগ করতে গেছি, তখন দেখা যাচ্ছে আমাদের ক্লাস আরো একটু বেশি লাগবে। এই জন্য 65 ক্লাসের জায়গায় আমাদের 81টা ক্লাস হয়ে গেছে। তাও যে কম ক্লাস তা না। ঠিক আছে, এগুলো 2 ঘন্টার ক্লাস, প্রতি এভাবে ক্লাস। আচ্ছা, এবার আসেন স্টেপ 2-তে। স্টেপ 2-তে দেখেন ক্লাসের সংখ্যা আরো কম, কারণ স্টেপ 2-র কাজগুলো আমরা মূলত কাজ করবো স্টেপ 1-এ। স্টেপ 2-তে এসে এই যে যেমন যখন গত গত 5 বছরের লিখিত পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে 3টা ক্লাস, ওরকম লিখিত পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে টিচার পড়াবেন এবং প্রশ্নগুলো টিচার দেখাবেন, এগুলো নিয়ে ক্লাস এবং এগুলো নিয়ে পরীক্ষা। আচ্ছা, এরপরে এরপরের ধাপটা এটা হচ্ছে আমাদের ফুল একটা প্রিলি কোর্স। এখানে অনেক বেশি কিছু থাকবে। তখন এসে আপনি একটু বেশি এঙ্গেজড হবেন। তখন স্টেপ 1 এবং স্টেপ 2-তে যখন আপনি থাকবেন, তখন আপনার উপর তেমন প্রেশার নেই। আপনি একাডেমিক পড়া পড়বেন, আপনি আপনার মতো থাকবেন, শুধু কানেক্টেড থাকবেন। যখন ক্লাস থেকে ক্লাসটা করবেন, আর কাজটা একটু বুঝিয়ে দিবেন, অন্যান্য কাজের পাশাপাশি অনেক প্রেশার নেই, আপনাকে আস্তে আস্তে রেডি করা। কিন্তু যখন এই স্টেপে আসবেন, তখন অন্যান্য কাজের সব কাজের উর্দুটা এখানে এসে আপনাকে প্রাধান্য দিতে হবে, এগুলো নিয়ে আপনাকে লেগে থাকতে হবে। তো এখানে তখন কিন্তু এই জার্নিটা আপনার কাছে অনেক স্মুথ হয়ে যাবে, কারণ বিষয়গুলো সম্পর্কে ডিটেল আপনি জানেন।
জাস্ট এখন আপনি বলবো এই চ্যাপ্টারটা সম্পর্কে, যেমন কনস্টিটিউশন 153টা সবকিছুই তুমি ক্লিয়ারলি জানো, বিশদভাবে তোমার আইডিয়া আছে। এখন এখানে এসে শিক্ষক যখন বাংলাদেশ বিষয়াবলী পড়াবে, যখন কনস্টিটিউশন চ্যাপ্টার আসবে, তখন টিচার বলবে এখানে 71 ইম্পর্টেন্ট, এখানে 28 নাম্বার ইম্পর্টেন্ট, এখানে 141 ইম্পর্টেন্ট, এখানে ফ্লোর ক্রসিং এর এই জায়গাটা এটা এই পরীক্ষায় আসতে পারে, এখানে রাষ্ট্রপতির শপথের এই এই ধারাটা মুখস্থ রাখো, এখানে মৌলিক অধিকারের এই ধারাগুলো মুখস্থ রাখো, দাগাও, এবং এগুলো একটু আলাদা করে রিভাইজ করো, এরকম। অর্থাৎ এই জার্নিটা, যেটা মানুষ 2বার 3বার 5বার দিয়ে বারবার ব্যর্থ হচ্ছে, এই জায়গায় ব্যর্থতা না আসার জন্য আগে কাজ, বুঝতে পারছি। এবং আগে এমন একটা জায়গায় ফাউন্ডেশন দিয়েছি, এর আগের 2টা স্টেপ, যে এই জায়গাটা চোখে দেখা যাবে না, যে এই জায়গাটা দেখা যাবে রেজাল্টের পরে, বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে টোটাল। আমি এখানে এগুলা বাংলা এতটা ক্লাস এতটা ক্লাস এগুলো বলার তো কিছু না, এগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এরপরে আমরা পরের ধাপে এবার সামনে আগাই। দেখেন, হ্যাঁ, এটা হচ্ছে গত বছর আমাদের সেমিনার যারা ক্যাডার হয়েছিল। হ্যাঁ, কিন্তু 43rd আমরা এই যে 43rd নিয়ে অনেক সমস্যা, এদের প্রোগ্রামটাও এভাবে ফর্মালি করতেও পারিনি। হ্যাঁ, তো এটা 41-এর। এবার লেকচার প্ল্যানটা দেখেন, বাংলা ব্যাকরণ, এগুলো কিন্তু দেখা দরকার। লাইভে যারা আছেন, 2 একজন গেছে আবার আসছে, এভাবে হচ্ছে, কিন্তু যারা শুনছেন তারা একটু মনোযোগ দেন। দেখেন পড়াগুলো এখানে কিভাবে হবে এই জিনিসটা বোঝা দরকার। তাহলে পরে আপনার, যদি সিরিয়াসলি জিনিসটা মনোযোগ যদি আপনার থাকে, তাহলে আপনি ফ্যান হয়ে যাবেন। কারণ এভাবেই আর এটা কেউ স্ক্রিনশট দিয়ে কোথাও শেয়ার দিবেন না, কারণ এই কোর্স প্ল্যান আমরা ফেসবুকে দিই না। হুম, দেখেন, মনে করেন এখানে একটা ক্লাস, যদিও এখানে ক্লাসের সংখ্যা একটু বেশি হবে, আমরা জাস্ট দেখিয়েছি সেগমেন্ট করে। কারণ এখানে যারা ক্লাস নেন, যেমন ধরেন বাংলা পড়ান, যিনি পড়ান উনি প্রফেসর মানুষ, ওনাকে কিন্তু আমরা নিজেরা আলাদা করে গাইড করা সম্ভব না, উনি ওনার মতো করে প্ল্যান করে আগান। তো দেখা যাচ্ছে এখানে শব্দ, শব্দ গঠন প্রক্রিয়া, ধ্বনি ও বর্ণ, ধ্বনি পরিবর্তন, এই জিনিসগুলো দেয়া আছে। এই জিনিসগুলো দেওয়ার সময় আমরা প্রিলি এবং লিখিত দুটি সিলেবাসকে সমন্বয় করে, এবং একটা কোনটার সাথে কোনটা কানেক্টেড এই জিনিসগুলো এভাবে রেখেছি। জাস্ট একটা দিয়ে আমি বুঝাচ্ছি। এবং এই জিনিসটাকে জন্য একটা ক্লাস হবে, টিচার ক্লাসে পড়াবেন, হয়তো একটা হয়তো 3টে ক্লাস হতে পারে। এখন এর জন্য সাপোর্টিং বই হিসেবে বাংলা ব্যাকরণ 9ম 10ম শ্রেণীর বোর্ড বই, এবং এখানে ক্লিয়ার করে মেনশন করা আছে প্রথম অধ্যায়, শুধু প্রথম অধ্যায় না, প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ। হ্যাঁ, বাংলা ভাষার ব্যাকরণ 9ম 10ম শ্রেণীর বোর্ড বই 3য় অধ্যায়, বাংলা ভাষার ব্যাকরণ 9ম 10ম শ্রেণীর 2য় অধ্যায়। তাহলে 1 2 3 এই 3টে অধ্যায় স্পেসিফিক কাজ আছে, ক্লাস হবে, এই বইয়ের এই চ্যাপ্টার পড়বেন, ক্লাসের লেকচার এবং বই পড়ে এসে পরীক্ষা দিবেন, পরীক্ষা হবে লিখিত, কোনো এমসিকিউ না। এটা হচ্ছে বাংলা, এভাবে আগাবে। এরপরে সামনে দিকে দেখেন সাহিত্য কিভাবে পড়বেন। এখন বাংলা ব্যাকরণের জন্য স্যার আমি বুঝলাম, বাংলা ব্যাকরণের জন্য আমরা কি পড়বো, 9 10-এর বাংলা ব্যাকরণ বইটা পড়বো, এবং এভাবে ক্লাস এবং বইয়ের সমন্বয়ে আমরা আগাবো। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট থাকবে আপনার মূল বইয়ের পাশাপাশি আপনার ক্লাসের খাতাটা, কারণ টিচারটা ওরকম একবার পড়লে জীবনের জন্য ওই খাতাটা আপনার জন্য একটা অ্যাসেট হবে। ওই লেভেলের ক্লাস হবে ইনশাল্লাহ, এবং সব সময় নিয়ে থাকেন। এবার দেখেন সাহিত্য, দেখো সাহিত্য কিভাবে পড়বেন। সাহিত্য পড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি গলত এবং গাফেলতি, এবং যারা একটু ভালো স্টুডেন্ট আছে, যেমন দেখেন বুয়েট থেকে, যেমন আমাদের একজন বুয়েটের এবারে পররাষ্ট্র ক্যাডার হয়েছিল, ভালো ব্যাকগ্রাউন্ডের অনেক ডাক্তার ইঞ্জিনিয়ারদেরকে দেখি এরা বিসিএস এর প্রিপারেশন নিতে যখন আসে, তারা জিনিসগুলোকে এত সিরিয়াসলি পড়ে, তারা দেখা যাচ্ছে বাংলা এই জায়গাগুলোতে সাধারণ একজন স্টুডেন্টের চেয়েও বেশি নাম্বার পায়। এগুলো অনেক মজা লাগার জিনিস, এবং এগুলোতে নাম্বার তোলাও সহজ। হুম, তো কি পড়বেন, যেমন ধরেন সাহিত্যের একটা ক্লাস হচ্ছে, এখানে একটা কথা বলার আছে, ব্যাকরণের জন্য 9ম 10ম শ্রেণীর বাংলা ব্যাকরণটা নিব। আর সাহিত্যের জন্য কি নিব, সাহিত্যের জন্য কিছু বই আপনাকে নিতে হবে, একটা হচ্ছে ইন্টারমিডিয়েটের। কারণ আপনি যদি দেখেন 43 44 45, এই 3টি বিসিএস রিটেন পরীক্ষার বাংলা প্রশ্ন যখন আপনি হাতে নেবেন, আপনি দেখবেন, আমি আপনাকে এরকম ভিডিও আমার আছে, একটা না কমপক্ষে 5 7টা ভিডিও পাবেন, যেখানে আমি দেখিয়েছি রিটেন পরীক্ষার প্রশ্নগুলো ইন্টারমিডিয়েটের টেক্সট বই ভিত্তিক হচ্ছে। সাহিত্যের প্রশ্ন কমন যেগুলো আসছে না বলছেন, সবগুলো ইন্টারের টেক্সট বই থেকে আসছে, বুঝতে পারছি। হ্যাঁ, এই জন্য আমরা ইন্টারমিডিয়েট টেক্সট বইতে যে সকল রাইটার আছে, এই রাইটার গুলোকে এভাবে সিলেক্ট করছি, টিচার এগুলো নিয়ে ব্রিফ করবেন, এগুলো এক একটা ক্লাসে। এবং এগুলোর জন্য দেখেন একাদশ শ্রেণীর টেক্সট বই। হ্যাঁ,
তারপরে আমাদের একটা টেক্সট বই আছে, ওই টেক্সট বইটাও আপনারা নিতে পারেন, ওই যে আমাদের সেটের মধ্যে আছে, ওটা কম দামের বই, 100-110 টাকার বই, কিন্তু এক্সক্লুসিভ ওয়ান, জিনিসগুলাকে বিসিএস উপযুক্ত করে সাজানো। আরেকটা বই এখানে আছে, ওটা হয়তো পরবর্তীতে বুক লিস্টে আসবে, ওটা হচ্ছে লাল নীল দীপাবলি, একটা বই আছে, লাল নীল দীপাবলি। তো এখানে ওই বইটার নাম হয়তো ইচ্ছে করে লিখে নাই, কারণ আছে, কারণ হচ্ছে যখন আপনি স্টেপ 3-তে যাবেন, ওখানে অ্যাসাইনমেন্ট টেস্টের জন্য ওই বইটার উপর অ্যাসাইনমেন্ট করানো হয়, এই জন্য হয়তো এই লিস্টে এখানে দেওয়া হয়নি। এভাবে বাংলার জন্য আমরা একটা এ, নির্দেশনা পেলাম। এবার আসেন এই গণিতের মধ্যে আমাদের কি কি বই লাগবে, কারণ গণিত বলতে কি শুধুমাত্র 9-10-এর সাধারণ গণিত বইটা লাগবে কিনা বা এরকম। এখানে গণিতে কি কি লাগবে দেখেন, এখানে হচ্ছে গণিতের লেকচার প্ল্যানটা দেখানো হয়েছে। দেখেন, এ, সাধারণ গণিত, একটা হচ্ছে সাধারণ গণিত, ইন্টারমিডিয়েটের বই থেকে কিছু অঙ্ক আসে, এবং ওই জিনিসগুলো আপনারা ইন্টারমিডিয়েটের বইটা আপনার কালেকশনে থাকবে। আর যদি কোনো কারণে নাও থাকে, ওই ওই 2-3টা চ্যাপ্টারের উপর কিন্তু আমাদের কাছে শিট রেডি করা আছে, এগুলো টিচার পড়ানোর সময় বেশিরভাগ ক্ষেত্রে শিট দিয়ে দেয়, যেহেতু আলাদা একটা বই কিনতে হয়। আর একটা হচ্ছে এটা আমাদের একটা বই, এটা আলাদা করে রেফারেন্স হিসেবে দেওয়া হয়েছে। তাহলে 9-10-এর বইটার উপরেই বেশি ফোকাস করা হয়েছে। এবার আসেন এই বাংলা এবং অঙ্কের পরে ইংরেজি। ইংরেজি পার্টটাকে আমরা কিন্তু 4টা ভাগে ভাগ করেছি। আবারও বলছি, ইংরেজি যথেষ্ট গুরুত্বপূর্ণ, ইংরেজি একমাত্র সাবজেক্ট যেটা প্রিলিতে সাফার করায়, রিটেনে ফেল করায়, এবং ভাইভাতে চাকরি দেয় না, এমন একটা বিষয়। এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা ইংরেজিকে এই কোর্সের প্রথম স্টেপে অনেক বেশি কাজ করাবো, এবং তৃতীয় স্টেপে গিয়ে সহজ কাজগুলো করাবো, জটিল কাজগুলো আমরা আগে চ্যালেঞ্জ নিব। এবং এই জন্য এখানে দেখা যাবে ইংরেজির জন্য ক্লাস দেখানো হয়েছে 20টা, দেখা যাচ্ছে 40টা ক্লাস হচ্ছে, কারণ ইংরেজি আমি নিজে ক্লাস করাই। হ্যাঁ। তো এখন আসেন, এখানে কি কি জিনিস থাকবে। প্রথমে আমি মার্ক না করে জিনিসগুলো দেখাই। প্রথমে হচ্ছে গ্রামার, একেবারে যে সমস্ত বেসিক বা যে সমস্ত ফান্ডামেন্টাল গুলো একেবারে আলোচনা না করলেই নয়, ওই ধরনের কিছু গ্রামার ক্লাস হবে এখানে, জাস্ট কয়েকটা ক্লাসে। ইংরেজি মানে এরকম পার্সোনেশন থাকবে, ভার্ব থাকবে, টেন্স থাকবে, ক্লজ থাকবে, ওরকম কিছু ভাবছেন, কিন্তু এগুলো হচ্ছে একটা পার্ট। এটা হচ্ছে পার্ট 1, গ্রামার বা বেসিকস অফ গ্রামার। এবার আসেন পার্ট 2। পার্ট 2-তে হচ্ছে এখানে রাইটিং শেখানো হবে, এবং এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে স্টেপ 1-এ রাইটিং এর জায়গাটার উপর, কারণ এখানে সেন্টেন্স বিল্ডিং এন্ড সেন্টেন্স এক্সপানশন, এগুলো গতানুগতিক গ্রামার না, এগুলো রাইটিং এর এক্সক্লুসিভ ক্লাস। হ্যাঁ। রাইটিং অর্নামেন্টস, ট্রান্সলেশনের জন্য এখানে 3টা দেখানো হলো, এখানে আসলে প্রায় 8-10টা ক্লাস আমরা নিয়ে থাকি অলরেডি, যেটা রানিং ব্যাচ, এখানে ক্লাস 1-2টা হয়েছে, ওদেরকে এগুলো একটানা নেওয়ার জন্য 2টা নিয়ে আমি অফ করে রাখছি। তারপরে হচ্ছে সামারি কিভাবে লিখবেন। এরপরে পার্ট 3-তে একটা রিডিং পার্ট পাচ্ছেন, তাহলে স্যার এগুলো মনে হয় আইএলটিএস এর মতো। আইএলটিএস এর মতো না, আইএলটিএস এর প্রশ্নের যে মেজাজ, বিশেষ পরীক্ষার মেজাজ ওরকম না, কিন্তু এখানে একটা প্যাসেজ আসে 200 নম্বরের মধ্যে, প্রথম 100 নম্বর, ওই প্যাসেজটাকে আপনাকে ক্লিয়ারলি সমাধান করার দক্ষতা যদি আগে থেকে আপনি বাড়াতে না পারেন, তাহলে পরে আপনার এই ওখানে গিয়ে আপনাকে রিটেন কোর্স, যদি 5টা 6টা কোচিং ও ভর্তি হন, আপনি রিটেন ইংলিশ কভার করতে পারবেন না। এর জন্য আমরা প্যাসেজ 1 প্যাসেজ 2 এভাবে দেখানো হলেও, এখানে কিন্তু আমরা ইন্টারের যে ইংরেজির একটা টেক্সট বই আছে, ইংলিশ ফার্স্ট পেপার ইন্টারমিডিয়েটের বই, তারপরে ডেইলি নিউজ পেপার, এবং এখানে আমরা এমন কাজ করছি এবারে, আমরা তো এগুলো শুরুর দিকে দেওয়ার সময় ভাবে দিয়েছিলাম। হুম। এখন কিন্তু আমরা স্টুডেন্টদেরকে দিয়ে দিচ্ছি, স্টুডেন্টরা আমরা জানি পত্রিকাটা কিনে সে ট্রান্সলেশন করবে না, তারপরে হচ্ছে ট্রান্সলেশন প্র্যাকটিস করবে না। এই জন্য কিন্তু আমরা প্রতিষ্ঠান থেকে এখন থেকেই প্রতিটা পরীক্ষার আগে ট্রান্সলেশন পত্রিকা থেকে বাছাই করে আমরাই নিজেরা দিয়ে দিচ্ছি, এবং এই কাজগুলোতে আমরা কোনো গাফিলতি করছি না, এবং সিরিয়াসলি জিনিসগুলো অ্যাকাউন্টেবল করে নিচ্ছি। আচ্ছা, তার মানে, আর এখানে লেকচার শিট, আর এখানে বইয়ের ক্ষেত্রে কিছু বইয়ের ব্যাপার কথা, ইংলিশের ক্ষেত্রে বই সবাই প্রশ্ন করবেন শেষে আমি জানি। এই যে আমি ক্যাটালগ বইটা বলছি, ক্যাটালগ বই হচ্ছে এই বইটা, এই বইটা, এটা আমার বই। বইটা নিবেন, আমাদের সাথে যোগাযোগ করে নিবেন, যেন অনেক কমে পান, কমপক্ষে মানে প্রায় অর্ধেক দামে। বাজার অনেক দাম, কারণ এটা এক্সপেন্সিভ বই, বাজারে এটা প্রায় 900 টাকা এই বইয়ের দাম, গতানুগতিক বই না। ঠিক আছে, এটা হচ্ছে বই, কালেকশন অফ কোয়েশ্চেন্স না। বেশিরভাগ বই দেখবেন শুধু প্রশ্ন আছে, প্রশ্নগুলো সমাধান আছে ব্যাখ্যা দিয়ে, শেষ। এটা ওরকম না, এটা হচ্ছে প্রশ্ন আছে হিউজ, ঠিক আছে, কিন্তু এটা বই, এটা পড়াগুলো আছে, জিনিসগুলো, জিনিসগুলোর একটা
ডিটেইল ডেসক্রিপশন আছে প্রত্যেকটা পার্টের এই বইটা, এটা কালেক্ট করতে পারেন। তারপরে হচ্ছে কিছু সহজ বই যেগুলো 50-60 টাকা দিয়ে পাওয়া যায়, টোফেল, ক্লিপস এবং ব্যারন্স, এই দুটো টোফেল বই লাগবে। এবার আসেন এখানে, তাহলে আমরা পার্ট 1 গ্রামার, পার্ট 2 তে রাইটিং, পার্ট 3 তে রিডিং, এটা হচ্ছে প্যাসেজ ইন্টারমিডিয়েটের বই থেকে আমরা করাবো। হ্যাঁ, তারপরে হচ্ছে পার্ট 4-এ এখানে এসে আমরা আপনার ওই যে ভাইভাতে গিয়ে রিটেন পাস করার পরে দেখা যাচ্ছে সে স্পিকিং প্র্যাকটিস করে মোটামুটি ভাবে, যখন বন্ধু বান্ধব বলে তখন বলতে পারে, কিন্তু যখন ভাইভাতে যায় তখন সে ভয়ে আর কাঁপতে কাঁপতে ইংরেজি শব্দ চিন্তা করবে নাকি তথ্য চিন্তা করবে ওরকমের মধ্যে সে ঘাবড়ে যায়। এই জিনিসগুলো আগে থেকে জড়তাগুলো দূর করার জন্য আমরা এখানে ইংলিশ ডিবেট, ইংলিশ স্পিকিং ফর্মাল ক্লাস, প্রফেশনাল স্পিকিং এর স্পোকেনের যারা টিচার ওরা ক্লাস নেবে, মানে এখানে ক্লাস করিয়ে এই জিনিসগুলো আমরা শুরুতে শেখাবো। এটা স্টেপ 1-এর কাজ। হ্যাঁ, তারপরে বাংলাদেশ বিষয়াবলীর জন্য কি কি বই, এগুলো কিন্তু শোনা দরকার। এখানে আমি জাস্ট এক্সপ্লেন এমনি এমনি করছি না। দেখেন, এই সাধারণ জ্ঞান অংশের বাংলাদেশ অংশ, এটা 200 নম্বর রিটেন পরীক্ষায়, এটা ইম্পর্টেন্ট। এই সাবজেক্টটাকে গুরুত্ব দিবেন এই জন্য যে আপনি যখন ভাইবা দিচ্ছেন, ধরেন আপনি প্রশাসন ক্যাডার প্রথম পছন্দ দিয়েছেন, ভাইভাতে যে সাবজেক্ট আপনি যে ক্যাডারে প্রথম পছন্দ দেন না কেন, ভাইভাতে যে সাবজেক্টটা প্রিলিতে লাগবে, রিটেনে তো লাগবেই, আবার ভাইভাতে সরাসরি লাগবে, এটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। এই জন্য এই সাবজেক্টের গুরুত্ব একটু বেশি ইংরেজির পাশাপাশি। এই সাবজেক্ট পড়ার সময় এখানে এই যে বিষয়গুলো এখানে আছে, এগুলো কিন্তু সিলেবাস গুলো প্রিলি, পাশাপাশি এখানে আমরা কিন্তু রিটেনকে একসাথে ম্যাচ করে দিয়েছি। আমরা জিনিসগুলো সাজানোর সময় প্রিলি এবং রিটেন ওভাবে রেখে, যেমন দেখেন এই বিষয়টা রিটেনের এবং প্রিলি দুটাতেই লাগে। এটা এই জিনিসটা পড়ার পড়ার জন্য বাংলাদেশের ইতিহাস, ওই যে একটা নবম 10ম শ্রেণীর ইতিহাস বই আপনার লাগবে, ইতিহাস বই। আবার এই আন্দোলন, এটার ক্ষেত্রে কিন্তু আবার ইতিহাস বই না, এটার ক্ষেত্রে লাগবে বাংলাদেশের বিশ্ব পরিচয় আরেকটা বই, এই যে এই বইটা, যেমন আমি এনেছিলাম এখানে এই বইটা। তাহলে একটা ইতিহাস একটা, কিন্তু বিষয় একটাই। এরপরে দেখেন বাংলাদেশের সংবিধান, এটার জন্য পৌরনীতি ও সুশাসন, এটার জন্য আরেকটা বই, আরেকটা বই। তার মানে একটা ক্লাসে একটা বইয়ের কয়েকটা স্পেসিফিক চ্যাপ্টার এরকম করে পড়ানো হবে। তারপরে দেখেন, আরো দেখেন এখানে আরো কিছু দেখার বিষয় আছে। যেমন দেখেন, এটা পৌরনীতি গেল। এবার দেখেন এই এই জায়গায় এই জিনিসগুলো করার সময় আমরা কত বেশি কোন কোন জায়গায় কোন তথ্য আছে, আমাদের স্টাডির জায়গাটা দেখেন। তিনটা তিনটা বই পেয়েছেন। এবার আসেন অর্থনীতি। অর্থনীতি পড়ার সময় অর্থনীতি বর্তমানে নতুন বইয়ের যে এখানে একটা অর্থনীতি আছে, এটা চেঞ্জ হবে না। অর্থনীতি বই লাগবে না, দেখেন পঞ্চম থেকে দশম অধ্যায় অধ্যায় সহ নির্ধারিত এই 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 চ্যাপ্টারের জন্য। আবারও পরিণতি। এরপরে আমাদের এখানে আমরা কিন্তু নোট দেব, কনসেপ্ট নোট, মানে আমাদের আমাদের দেওয়া শিট, এই জিনিসগুলো লাগবে। এটা হচ্ছে কিসের জন্য, বাংলাদেশ বিষয়াবলীর জন্য। আন্তর্জাতিকের জন্য কি কি বই পড়বেন একটু এগুলো জানা দরকার। যেমন এখানে কতগুলো একটু দামি বই আছে, আমাদের বই না, বইগুলো বাজারের অথেন্টিক বই, কিন্তু আপনাদের লাগবে, কয়েকটা জায়গায় টাকা খরচ করতে হয়। বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এটা হচ্ছে বোর্ড বই, সভ্যতা এটা পড়ার জন্য। আন্তর্জাতিক কূটনীতি রাজনীতি কোষ, তারেক শামসুর রহমান। এবং আমাদের একটা বই আছে, এটা আমার নামে, এই বইটাও রাখতে পারেন। এবং আমাদের বইয়ের শেষ লাস্ট যে চ্যাপ্টার, ওই চ্যাপ্টারটা লাগবে। ওই চ্যাপ্টার যদি সবার আগে পড়ে ফেলেন তাহলে আন্তর্জাতিক পড়াটাই সহজ হয়ে যাবে, আমার ওই বইটা। ওই আমাদের ওই লাস্ট এই বইয়ের শেষ যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা কিন্তু একটা বড় একটা বইয়ের সামারি। হ্যাঁ, তারপরে পত্রিকা পড়তে হবে, এই জিনিসগুলো। পাশাপাশি দেখেন, যেমন এখানে জলবায়ু বিষয় হচ্ছে আন্তর্জাতিক, কিন্তু আপনাকে পড়তে হবে ভূগোল, ভূগোল বই, নবম 10ম শ্রেণীর বোর্ড বই, এই যে এখানে এই ভূগোল বইটা ঘটনাচক্রে আছে। তাহলে ভূগোল বইটা রিটেন প্রস্তুতির আন্তর্জাতিকের জন্যও লাগবে, আবার প্রিলিতে ভূগোল আছে। হ্যাঁ, এভাবে জিনিসগুলো সাজানো, একেবারে টু দ্য পয়েন্ট প্ল্যান করা আন্তর্জাতিক বিষয়াবলী। এরপর আপনি দেখেন দৈনন্দিন বিজ্ঞান, এখানেও খেয়াল করবেন কি কি বই আপনাকে পড়তে হবে এবং কি কি বই আছে। দেখেন তো, খাদ্য ও পুষ্টি, এটা টিচার কিন্তু পড়ানোর সময় এ, একেবারে বই হাতে রেখেই পড়ায়। এই চ্যাপ্টারের ক্লাস নেন আমাদের ডক্টর আরেফিন স্যার, বিসিএস হেলথের, অনেক ভালো মানের একজন ডাক্তার, আমার বন্ধু হওয়ার কারণে ক্লাস নেন। খাদ্য ও পুষ্টি বিজ্ঞান নবম 10ম শ্রেণীর বোর্ড বই প্রথম অধ্যায়, এবং জীববিজ্ঞান নবম শ্রেণীর বোর্ড বই পঞ্চম অধ্যায়। একটা পার্ট পড়ার জন্য দুইটি বইয়ের দুইটি স্পেসিফিক অধ্যায় ধরা আছে কিন্তু।
ঠিক আছে? যেমন এখানে দেখেন মানব দেহ, হৃদযন্ত্রের কথা। এখানে বিজ্ঞান বই, জীববিজ্ঞান বই, তাহলে সাধারণ বিজ্ঞান, জীববিজ্ঞান। অনুরূপভাবে পদার্থের অবস্থা ও পরমাণুর গঠন, রসায়ন বিজ্ঞান, নবম দশম শ্রেণী, দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়। তার মানে এই দুইটি চ্যাপ্টার পড়ার জন্য এই বইটা আপনার লাগবে। বুঝতে পারছি? হ্যাঁ। তারপরে হচ্ছে যেমন লাইট, লাইট পড়ার সময় সাধারণ বিজ্ঞান বইটা যেমন লাগবে, আবার ফিজিক্স বইটা পড়তে হবে। এবং ফিজিক্স বইয়ের কোন কোন চ্যাপ্টার? এই যে অষ্টম ও নবম। এভাবে আমরা জিনিসগুলোকে সারা বিক্ষিপ্ত জায়গা থেকে কোন কোন জায়গায় কি কি জিনিস আপনার লাগবে, জিনিসগুলোকে এক জায়গায় এনে যে প্রস্তুতিটাকে একেবারে স্মুথ করার যে কাজ, এটা এভাবে আমরা করেছি। এটা হচ্ছে কোর্স প্ল্যান। এরপরে ভূগোল, এবং ভূগোলটা আমরা রেখেছি কেন? কারণ ভূগোলটা প্রিলিতে লাগবে, আবার ভূগোলের কিছু জিনিস রিটেনে লাগে। ভূগোলের জিনিসগুলো কিন্তু দুই জায়গায় লাগে। একটা হচ্ছে ভূগোল হিসেবে প্রিলিতে 15 মার্কস আছে, 10 মার্কস আছে। আবার রিটেন পরীক্ষায় গিয়ে দুই জায়গায়, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল জলবায়ু আছে, আবার ইন্টারন্যাশনাল বাংলাদেশে কিন্তু ভৌগোলিক পরিচিতি একটা অধ্যায় আছে। এই দুইটা চ্যাপ্টার বাংলাদেশ আন্তর্জাতিক দুইটাতেই ভূগোল বইটা লাগবে। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, এটা প্রিলি রিটেন দুইটাতেই লাগবে জানেন। এবং এটা আমরা আমাদের বই থাকা সত্ত্বেও আমাদের বইটাও নিতে পারেন, আমাদের বইটাও যথেষ্ট একেবারে বিসিএস উপযোগী। এখানে লেখা আছে প্রকৌশলী মুজিবুর রহমানের বইটা, ওটাও নিতে পারেন। এরপরে এখানে এই এই হচ্ছে আমাদের এই কোর্সের ডিটেইল কোর্স প্ল্যানটা। তো আমাদের এই কোর্সের আজকে ক্লাস শুরু হয়ে গেছে অনলাইনে। যারা অলরেডি কিছু স্টুডেন্ট ভর্তি হয়েছে, এর মধ্যে আমরা 1 সপ্তাহ ধরে এই বিষয়টা নিয়ে প্রচার চালাচ্ছি। আপনারা যারা এই কোর্সে জয়েন করবেন, কালকে থেকে শুরু না করে আপনারা পরশু থেকে শুরু করবেন। ঠিক আছে? এই ক্লাসগুলো হবে 2 দিন। আমরা প্রথমে সকালে যে ব্যাচটা চলছে ওই ব্যাচটা হচ্ছে 2 দিন, শুক্রবার এবং শনিবার সকাল 10টায়। যেটা চলমান ওটা হচ্ছে শুক্র এবং শনি, এটা হচ্ছে 10টা। আর এটা হবে 8টা, রাত 8টা। এটা সবসময় রাত 8টায় ক্লাস দিব আমরা। এটা হবে সকাল 10টা চলছে এই ব্যাচে। এই ব্যা- এই ব্যাচে ক্লাস হবে সপ্তাহে 3 দিন, এটা 2 দিন, 2 দিনই চলতে থাকবে, যেন খুব দ্রুত আমরা এই ব্যাচ কাছাকাছি নিয়ে আসতে পারি পরীক্ষাগুলো একসাথে নেওয়ার জন্য। আবারও বলছি, এখন যে ব্যাচটা শুরু হবে এটা হবে সপ্তাহে 3 দিন ক্লাস। যেটা চলছে ওটাতে সপ্তাহে 2 দিন। অনেক ক্ষেত্রে আপনাদের যাদের প্রশ্ন আছে আমাকে প্রশ্ন করেন। জি স্যার, আমি আসলে আপনার পেজটা কত কিছুদিন আগে দেখছি। এর আগে আমি আপনাকে চিনতাম না। এর আগে জি। হঠাৎ একটা ভিডিওতে দেখলাম আপনাকে। জি। তো ভিডিওটা দেখার পরে একটা আগ্রহ হইলো, দেখি স্যারের ক্লাসটা করে দেখি কেমন। আসলে জি। ওখানে ভিডিওটাতে আমি যে জিনিসটা ফলো করলাম সেটা হচ্ছে, আপনি ওখানে একটা বিষয় বলেছেন, সেটা হচ্ছে যারা ডিগ্রি থেকে আসে, ডিগ্রি যারা করে জাতীয় বিশ্ববিদ্যালয় দিনে, জি। এদের ক্ষেত্রে আপনার যে মানে মন্তব্য, এক্ষেত্রে মানে আমার যেটা মনে হয়েছে, মানে যারা ডিগ্রি করে তারা না আসাটাই বেটার হবে এই বিসিএস লাইনে। আপনার কথা শুনে আর কি, জি। এই বিষয়টা আসলে যদি আর একটু বলতেন বুঝিয়ে। না, ওটা ওরকম না। ওটা হচ্ছে আমি যেটা বলছি সেটা হচ্ছে ডিগ্রিতে 2 জন, আমি যেহেতু প্রফেশনালি কলেজের শিক্ষক, আমি কিন্তু ডিগ্রিতেও অনেক কোয়ালিফাইড স্টুডেন্ট আমার হাতে পড়েছে। এবং এবারে রাজশাহী সরকারি কলেজের একজন ডিগ্রি প্রশাসন ক্যাডার পেয়েছে। এবং আরেকটা বিষয় পজিটিভলি বলি, সেটা হচ্ছে ডিগ্রির যে একটা সিলেবাস আছে, ডিগ্রিতে বিশেষ করে বাংলা এবং এখানে রাষ্ট্রবিজ্ঞান, অর্থাৎ যেভাবে জিনিসগুলো সাজানো, এগুলো কিন্তু সরাসরি বিসিএস এর সাথে মিলে। অনেক স্মার্টলি ডিজাইনড একটা সিলেবাস। এই জন্য ডিসকারেজ করার কিছু নাই। এখানে কথা বলছি, কিন্তু এর মানে এই নয় যে মানে ডিগ্রি থেকে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, ডিগ্রি থেকে অনেক ভালো ভালো জায়গায় যাচ্ছে। এর মানে এই নয় যে ডিগ্রিতে যারা পড়ে তারা অ্যাডভান্স স্টুডেন্ট, যারা অনার্সে বুয়েটে বিভিন্ন ভালো ভালো জায়গায় পড়ে ওরা দুর্বল স্টুডেন্ট, ওরকম কিছু না। সচরাচর অর্থে ডিগ্রিতে পড়া স্টুডেন্ট গুলো একটু দুর্বল থাকে। কিন্তু আপনি ডিগ্রিতে পড়েন বলেই কোনো এমনও হতে পারে এডমিশনের সময় অথবা ইন্টার ফাইনাল পরীক্ষার সময় কোন একটা সেক্টরে আপনার কোন একটা অসুবিধার কারণে অথবা অসচেতনতার কারণে আপনি রেজাল্টে পিছিয়ে গেছেন বলে বাধ্য হয়ে আপনার ডিগ্রি পড়তে হচ্ছে, অথবা অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অনেকে ডিগ্রি পড়ে। এর মানে এই নয় জি যে জি, আপনি সেটাও আছে। হ্যাঁ বেসিক্যালি অনেক দুর্বল, এরকম না। এই জন্য
নিজেকে, নিজের উপর বিশ্বাস রেখে যদি আপনি গুছিয়ে পড়তে পারেন, তাহলে পরে ডিগ্রি থেকে সর্বোচ্চ লেভেলে ভালো করা সম্ভব। সুতরাং ডিগ্রি মানে তারা দুর্বল এরকম কোনো অর্থে না, আবার ডিগ্রি মানে তারা সবার চেয়ে এগিয়ে ওরকমও না। বাস্তবতার নিরিখে কথাটা হয়তো কোনো কারণে বলেছিলাম। এই হচ্ছে কথা। জি জি। কোচিং সেন্টারের ক্ষেত্রে আমি যেটা একটু মানে আমার আর একটু তথ্য নিশ্চিত হওয়া দরকার। মনে করেন আমি আপনার গাইডলাইন জি। অনুযায়ী চললাম, জি। এখন আপনার গাইডলাইনের উপর পরিপূর্ণভাবে নির্ভর করা, এটা কি আমার জন্য যথেষ্ট হ্যাঁ, না? বেসিক কোর্সে যথেষ্ট। বেসিক কোর্সে একেবারে এর বাইরে কিছু করার একেবারেই দরকার নাই, কারণ বেসিক কোর্সটা ডিজাইন করার সময় আমরা অনেকজন ক্যাডার বসেছি এবং খুব ভালো রেজাল্ট করা বিভিন্ন ক্যাডারের অনেকজন ছিল, যারা সরাসরি আমার স্টুডেন্ট এবং ক্লাসের সাথে সংযুক্ত। টিচারের চেয়েও যারা এখন ভাইবা দিচ্ছে, নতুন ক্যাডার হয়েছে এবং বিভিন্ন পড়াশোনার সাথে সংযুক্ত, এরকম অনেক অনেক আমার স্টুডেন্ট সরাসরি একেবারে অফিসে বসে চা খাইতে খাইতে আলাপ করতে করতে বিভিন্ন বিষয়ে আলাপ করে আমি জিনিসগুলো এনেছি। এই জন্যই আপনি দেখবেন একটা কোন একটা বইয়ের কোন একটা চ্যাপ্টারে ওই তথ্যটা আছে, ওটা খুঁজে বের করেও আমরা এখানে নিয়ে আসছি। অর্থাৎ জিনিসটাকে অ্যানালাইসিস করে কি কি পড়া লাগবে এইগুলা। এখন কথা হচ্ছে আমাদের উপর ডিপেন্ড করা মানে, আমাদের পরামর্শের উপর ডিপেন্ড করা মানে এই নয় যে ক্লাসে যেগুলা শুনছেন ওগুলোর উপর বসে থাকা। আমাদের জিনিসটার উপরে আহ, নির্ভর করা মানে হচ্ছে আমরা যে পরিকল্পনা দিয়েছি, যেটা যেখান থেকে পড়তে হবে বলছি, যে পরীক্ষাগুলোর জন্য যে সিলেবাস দিয়েছি সবগুলো পড়া। এর বাইরে আমি একেবারে আমার ভিডিও রেকর্ড থাকবে, একেবারে 20 টাকার চ্যালেঞ্জ নিতে পারি, এর বাইরে এক শব্দও পড়া লাগবে না যদি আপনি আমার পড়াগুলো, আমাদের তথ্যগুলো, আমাদের ইনস্ট্রাকশন গুলো আপনি ফলো করেন। একেবারে দেশের সবচেয়ে ভালো রেজাল্ট আপনি করতে পারবেন। এটা একেবারে এতে কোনো জি, বুঝতে ইয়া নাই, পারছি। দায়িত্ব নিয়ে বলছি। কারণ এগুলো করার সময় আবারও বলছি, এটাতে কোর্স পেমেন্ট বেশি, এগুলো এমনি এমনি বলছি না, বা যারা অনেক বেশি না, পেমেন্ট এটা দিয়ে প্রশ্ন করার কারণ হলো, ওখানে আপনি ভিডিওতে বলছিলেন যে কি, যে কোচিং কাউকে বিসিএস ক্যাডার বানাইতে পারে না, এটা একটা শুধু জি। গাইডলাইন মাত্র। হ্যাঁ। সেক্ষেত্রে প্রশ্নটা করা আর কি। আচ্ছা। হ্যাঁ, ওটাই। তো এখন আবারও বলছি, কোচিং কাউকে বানাইতে পারে না যদি আপনি না পড়েন। আমরা যে প্ল্যানটা দিব ওই প্ল্যানটা অনুযায়ী আপনি কাজ না করেন। এই হচ্ছে কথা। জি জি। আরো আরো থ্যাংক প্রশ্ন ইউ। হয়তো থাকবে, আপনারা প্রশ্ন করেন। আর কারো কি প্রশ্ন আছে বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ। স্যার, আমার প্রশ্নটা ছিল রাইটিং অংশের, বিশেষ করে ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ জি। এবং ফোকাস রাইটিং, মানে এসে বলা যায়, এই ক্ষেত্রে কি কি করলে ভালো অবস্থান তৈরি করা যেতে পারে? প্রথম কথা হচ্ছে আহ, যেমন আমি কথা বলবার সময় কিছু জিনিস আছে যে জিনিসগুলো আপনি অরিজিন থেকে দূরে নিতে পারবেন না। যেমন আমি চিরঙের মানুষ, এর জন্য আমি চিরঙের অ্যাকসেন্টে কথা বলি। ট্রান্সলেশনটাও কিন্তু টোটাল একটা ভাষা। ট্রান্সলেশন কোনো নির্দিষ্ট নিয়মের ভেতরে সবকিছু হয়ে আসবে ওরকমও কিছু না। বা আমরা যারা নন ল্যাঙ্গুয়েজ বা নন নেটিভ মানুষ আছি, আমাদের জন্য জি। এগুলো চর্চার বিষয়। তবু পরীক্ষায় ভালো করা অথবা স্ট্যান্ডার্ড মানের একটা লেখনী উপস্থাপনার জায়গায় নিয়ে আসার জন্য অবশ্যই এখানে কিছু নিয়ম কানুন, পদ্ধতি এবং বিষয় আছে। তো কোর্সে যে শিওর। কাজটা আমরা করব সেটা হচ্ছে, আমাদের এখানে যে পরীক্ষাগুলো হয়, মনে করেন প্রতি সপ্তাহে একটা টেস্ট হবে, প্রতি সপ্তাহে একটা টেস্ট হবে। এখন দেখা যাচ্ছে আপনার টেস্ট হচ্ছে জিকে নিয়ে, জিকে, এবং উল্লেখ আছে এখানে জিকে এর পরীক্ষা সংবিধানের সংবিধানের 1 থেকে 47তম 47তম পর্যন্ত এই বিষয়গুলোর পড়ে আসবে, এটার উপর পরীক্ষা। এটার উপরে সাপোর্টিং বই বলে দিল, বইয়ের অধ্যায় বলে দিল, কোনো পিডিএফ নোট থাকলে ওটাও দিল। তো দেখা জি। যাচ্ছে এই পরীক্ষার সাথে আমরা আপনাকে একটা ট্রান্সলেশন দিয়ে দিব। ট্রান্সলেশন। জি। হ্যাঁ। এই ট্রান্সলেশনটা হোমওয়ার্ক হিসাবে দিব, অর্থাৎ ট্রান্সলেশনটা একেবারে প্যাসেজটাই দিয়ে দিব, এই প্যাসেজটার উপরে ট্রান্সলেশনটা করে আসো। এভাবে অর্থাৎ আপনাকে প্রতিনিয়ত কাজের মধ্যে রাখবো। এবং শুরুতে আমরা ট্রান্সলেশন কিভাবে করবেন তার একটা ফান্ডামেন্টাল বিষয় উপস্থাপন করে কিছু পদ্ধতি দিয়ে ক্লাস নিয়ে দিব। এটা একটা বিষয়। জি। এই যে এভাবে আমরা ট্রান্সলেশনকে এগিয়ে নিয়ে যাব। এরপরে ম্যাথ, যেহেতু দীর্ঘদিন গ্যাপ পড়লে আমরা ম্যাথ ভুলে যাই, এই জন্য প্রতিটা পরীক্ষায় কিন্তু এখানে ম্যাথ থাকবে এবং ম্যাথ গুলো আরো সহজ করে দেওয়া আছে। মনে করো বলে দিলাম শতকরার উপরে 9-10-এর ওই বইয়ের ওই জায়গা থেকে এই জায়গা এটার উপর পরীক্ষা হবে। তাহলে দেখা যাচ্ছে এখান থেকে দুইটা ম্যাথ দিলাম এবং এগুলো রিটেন সিলেবাস ভিত্তিক করাই আমরা, এটা নিয়ে আলাদা করে প্রতি সপ্তাহে কাজ করাবো। পাশাপাশি জি। এখানে রাইটিং এর জন্য, তাহলে স্যার
ট্রান্সলেশন এবং রাইটিং কি আলাদা না, নাকি একসাথে? রাইটিং কিন্তু আলাদা, কতগুলো বিষয় আছে। ট্রান্সলেশন হচ্ছে আপনি জিনিসটা, তথ্য একটা পেলেন, তথ্যটাকে ভাষান্তর। কিন্তু রাইটিং এর একটা ফ্লো আছে, আলাদা মেলার আছে। দেখা যাচ্ছে আপনি ট্রান্সলেশন পারেন না, কিন্তু আপনি লিখতে পারেন, জি নিজে থেকে লিখে ফেলতে পারেন। আইডিয়াটা ওভাবে আসে, কারণ এই জন্য আমরা কিন্তু এখানে রাইটিং ও, যেমন নেক্সট পরীক্ষায় বেসিক কোর্স যেটা আছে, এখানে কিন্তু আমাদের এখানে এসে আলাদা করে, এসের উপরে ওদেরকে হোমওয়ার্ক দিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা নোটটাও দিয়ে দিই, জাস্ট নোটটা পড়ে এসে নিজের মতো করে লিখবা, এভাবে। জি। আবার রাইটিং জিনিসগুলো ভালো করার জন্য, রাইটিং এ যে সমস্যাটা, রাইটিং নিয়ে আপনারা যেভাবে চিন্তা করেন, রাইটিং মানে আপনারা মনে করেন অনেক বেশি লেখা, অনেক বেশি লেখা না, বা রাইটিং এ আমি কম পারি, এর মানে আমার সীমাবদ্ধতা হচ্ছে আমি গ্রামার জানি না। অথবা আপনি মনে মনে এমন উত্তর করেন, আমাকে অনেক স্টুডেন্ট আমাকে এভাবে উত্তর দেয়, আমি স্যার, আমি গ্রামার পারি, কিন্তু স্যার লিখতে পারি না ওভাবে, কারণ হচ্ছে আমার কাছে অনেক বেশি শব্দার্থ নাই। এটা কিন্তু ভুল চিন্তা। এখানে রাইটিং এমন কিছু কৌশল আছে, যে কৌশলগুলোতে বা যে বিষয়গুলো জানলে অনেক কম শব্দ দিয়ে অনেক স্মার্ট লেখনী আপনি উপস্থাপন করতে পারবেন। এই জন্য রাইটিং এর প্রত্যেকটা আইটেমের স্ট্র্যাটেজি আছে কতগুলো, এগুলো আমরা ইনশাল্লাহ ক্লাসে শেখাবো। ইভেন আমরা কোর্সে, এখানে যে কোর্স ফি নিচ্ছি, এই কোর্সের শুধু ইংরেজির জন্য এই কোর্স ফি হয় না, ওভাবে জিনিসগুলো ইনশাল্লাহ নেবে। আপনি কোনো একটা কোয়ালিটি জায়গায় আইএলটিএস করতে গেলে আইএলটিএস এর চেয়ে বেশি ফি নেবে, যেখানে আমরা টোটাল কোর্সটাকে এই ফিতে দিচ্ছি। কারণ আমাদের দেশের অবস্থার উপর ভর করে জিনিসগুলো, প্রাইসিং গুলো করতে হয়। এমনি আন্দাজি করলে তো আর কেউ আমাকে রেসপন্স দিবে না, বা কোয়ালিটি আছে এটা বুঝবে না, এরকম আর কি। স্যার, রিটেনটাকে কি আমরা এসে লেখার ক্ষেত্রে ওটাকে আমরা কি স্পেসিফিক ফোকাস রাইটিং বলতে পারি নাকি ফ্রি হ্যান্ড রাইটিং বলতে পারি এসের এসে লেখার ফোকাস ক্ষেত্রে আর কি? রাইটিং এবং ফ্রি হ্যান্ড রাইটিং দুইটা আলাদা জিনিস, কিন্তু এসা কিন্তু ফোকাস রাইটিং। ফোকাস এসে রাইটিং ফোকাস হচ্ছে, রাইটিং। হ্যাঁ, কারণ হচ্ছে কি জানেন, কারণ হচ্ছে ফোকাস রাইটিং হচ্ছে কোন একটা আইটেমকে হাইলাইট করে লেখা, কারণ ফোকাস করে লিখছি। আর জি ফ্রি স্যার। হ্যান্ড রাইটিং হচ্ছে যে কোনো বিষয়ে মন্তব্য দেওয়া, অর্থাৎ এখানে ধরেন আমি আমাদের 2024 সালের স্টুডেন্ট মুভমেন্ট নিয়ে লিখলাম, এখানে জি কোন একটা জায়গায় ফোকাস না করে পুরো দৃশ্যটা তুলে ধরা, দৃশ্যপটটা উপস্থাপন করা, এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। কারণ জি ওখানে আমি শুধুমাত্র আবু সাইদ মারা গেছে বা আবু সাইদ এবং মুগ্ধের উপরে লাইটটা না রেখে দেশের সব দিকের সব ঘটনাকে উপস্থাপন করলাম, এটা হচ্ছে ফ্রি লেখা। আর জি ফোকাস লেখা হচ্ছে জাস্ট শুধুমাত্র এই তেলের দাম, তেলের দামের উপরে ফোকাস করে পুরো লেখাটা, এটা হচ্ছে ফোকাস, জি এরকম জি আর জি। কি। এসে কে স্যার অল্টারনেটিভ ভাবে এটা বলা যেতে পারে, ফিক্সড রাইটিং ও বলা যেতে পারে, নির্দিষ্ট টপিকের উপরে ভিত্তি করে আর কি, এরকম কিছু এক্স্যাক্টলি, তো। হ্যাঁ। আর থ্যাংক এসএ ইউ স্যার। নিয়ে আমার একেবারে ম্যাজিক্যাল ক্লাস আছে, ইনশাল্লাহ ক্লাস শুরুর দিকেই নিয়ে থাকে, ট্রান্সলেশনের পর পর। জি এসে বিষয়টা অনেক ইম্পর্ট্যান্ট বিষয়, কারণ হচ্ছে জি এখানে বিসিএস এর যে যে জার্নি, এখানে বাংলায় 40 মার্কসের এসে লিখতে হয়, এখানে জি ইংলিশে 50 মার্কসের এসে লিখতে হয়, এখানে বাংলাদেশ বিষয়াবলিতে বড় প্রশ্ন লিখতে হয় কমপক্ষে 10টা, এগুলো এক একটা এসে 20 নাম্বার করে। এখানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কমপক্ষে 5টা প্রশ্ন লিখতে হয়, এগুলো 20 নাম্বার করে, এভাবে। অথবা আরো কম লিখতে হলেও এখানেও এসে আছে, ধরেন এখানে অনেক বেশি মার্কস। তার মানে টোটাল নাম্বার জুড়ে 900 নাম্বারের মধ্যে হিসাব করে দেখবেন প্রায় আহ, 450 হচ্ছে কি 5 নাম্বার। যতটুকু 5 নাম্বার ততটুকুই এসের মার্কস। জি স্যার। এত বেশি রাইটিং এর উপরে গুরুত্ব আছে। তো নিশ্চয়ই যারা বিশেষ সিলেবাসটা অ্যাসাইন করেছে, এরা কিন্তু শুধুমাত্র নিজস্ব সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে এরকম না। জি যারা সিলেবাসটা অ্যাসাইন করার সময় তারা নিশ্চয়ই ইন্টারন্যাশনালি পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সিলেবাস গুলো কিভাবে করা হয় বা কোটায় কিভাবে আছে, এই জিনিসগুলো দেখে আমার দেশের পার্সপেক্টিভ থেকে জিনিসগুলো স্মার্টলি ডিজাইন করেছে এক্সপেরিয়েন্সড স্কিলড মানুষগুলো। এই জন্য একজন মানুষের জি লেখনীতেই ফুটে ওঠে তার যোগ্যতা, দক্ষতা, সবকিছু। এবং এই জিনিসগুলোকে গুরুত্ব দিয়ে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে, যেমন একটা স্টুডেন্ট প্রিলি টিকার পরে সে যখন রিটেন কোর্স করতে আসে, তখন তার হাতে এত কম সময় থাকে, 3 মাস 2.5 মাস, সামনে তো একেবারে ডেট দেয়া থাকবে হয়তো জি 2.5 মাস। তখন তাকে কি আমি রাইটিং এর অর্নামেন্টাল ইস্যুগুলো শিখাবো, ফান্ডামেন্টাল স্ট্রাকচার গুলো দেখাবো, না বাক্যের গাঁথুনি শিখাবো? তখন স্টুডেন্ট কিন্তু আসলে কি লিখবে, লেখার তথ্য জোগাড় করতে করতে সে হারিয়ে বসে। ইভেন তাদেরকে জি অনেক কোয়ালিটিফুল, স্মার্ট, স্কিলড, এক্সপেরিয়েন্স, ফেমাস শিক্ষক দিয়ে ক্লাস দিলেও দেখা যাচ্ছে তাকে ক্লাসে ধরে রাখা যাচ্ছে না, কারণ সে তথ্য আহরণে ব্যস্ত, অথবা
টিচার বললেও সে হজম করে নিতে পারছে না, কারণ সে এক সাবজেক্টে ভালো থাকলেও আরো দুর্বল সাবজেক্ট নিয়ে সে অনেক টেনশনে আছে। অনেক জি কিছু স্যার। মাথায় রেখে আমরা বেসিক কোর্সকে এনেছি, যেখানে আমরা কথা বলার সময় আমারও প্রেশার থাকবে না, স্টুডেন্টও চাপ নেবে না, স্টুডেন্টরা জিনিসটাকে এনজয় করবে, ইজি জি করে স্যার। শিখে নেবে। আর এমন ভাবে জিনিসটাকে, সবচেয়ে এক্সক্লুসিভ কথা হচ্ছে, আমি ভিডিওতে এই অংশটা কেটে দিব, এক্সক্লুসিভ কথা হচ্ছে আমরা এমন ভাবে করেছি, সে রাইটিংও শিখবে, রাইটিং শিখবে থ্রু প্রিলি সিলেবাস, রাইটিং শিখাবো তাকে, লিখতে শিখাবো থ্রু প্রিলি সিলেবাস, প্রিলি সিলেবাসটাও শেষ করাচ্ছি, পাশাপাশি রাইটিংটাও সে শিখবে। জি। এভাবে স্মার্ট একটা কোর্স করেছি। অন্যান্য প্ল্যাটফর্মে আমি অনেক জায়গায় অনেক বেশি ঘাটাঘাটি করে না দেখলেও হালকা হালকা যতটুকু ফেসবুকে দেখেছি ততটুকুতে আমি নিজেও বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেছি। বেসিক জি। কোর্স এই কনসেপ্টটা কিন্তু আমি অনেক বছর আগে ফ্রি চালাইছিলাম, ফ্রি বেসিক কোর্স, মানে বেসিক কনসেপ্টটা কিন্তু আমার সৃষ্টি। তো থ্যাংক ইউ স্যার। ওখান থেকে আমার এই কনসেপ্টটা নিয়ে অনেকেই বেসিক কোর্স বা ফাউন্ডেশন বিভিন্ন প্ল্যাটফর্মে আছে, তারা যে কাজটা করছে, কয়েকটা প্ল্যাটফর্মে দেখছি প্রিলির আগে দুর্বল কিছু বেসিক জিনিস শেখানো, আবার অনেকে কি করছে প্রিলির কোর্স এবং রিটেন কোর্স একসাথে মিলিয়ে নাম দিয়েছে ফাউন্ডেশন, এইটুকুই। আলাদা করে গবেষণা করে স্টুডেন্টকে গড়ার জন্য আলাদা করে যে কোনো কাজ, এটা কেউই করে নাই। আমি জাস্ট আমাদের কোর্স প্ল্যান বা এখন যেটা এক্সপ্লেন করলাম এটার সাথে আপনি কম্পেয়ার করে দেখতে পারেন। ওপেন, অন এয়ার, রেকর্ডেড কথা বলছি বললাম, জি স্যার। এই হচ্ছে স্যার এখানে এই পার্থক্যটা। স্যার আপনার এই কোর্সের ফিটা স্যার কত রাখছেন? আমাদের কোর্স ফি হচ্ছে, এমনিতে কোর্স ফি বেশি, আমাদের যে প্ল্যান আমরা ওই প্ল্যানে অনলাইনে আমরা পাবো না, আমরা জানতাম। এখানে 5,000 টাকা অনলাইনে, অফলাইনে কোর্স ফি কম নাই, অফলাইনে হচ্ছে 15,000 টাকা। ঠিক আছে, জি আজকে স্যার। আমরা অনলাইন টার্গেট করে ক্লাসটা নিয়েছি, অফলাইনে ওভাবে প্রচার করিনি, আমরা বুস্ট করেছি অনলাইনে। অফলাইনে ও আসছে, আরো একজন আসছিল, কয়েকজন যারা আসছে ইভেন অফলাইনে নাকি ভর্তিও হয়েছে, ক্লাসে আসেনি আজকে, কিন্তু টার্গেট ছিল আমরা অনলাইনকে ফোকাস করে এই উইকটা প্রচার করেছি। আশা করব যারা ভর্তি হয়েছে তাদের সাথে এ, আপনারা আরো যারা ক্লাস শুনেছেন এবং এর মধ্যে গ্রুপে যুক্ত হয়েছেন আজকের ক্লাসটা দেখবেন, হ্যাঁ আপনারা যুক্ত হবেন। এবং হয়তো কালকে ক্লাস দিব না, কালকে ক্লাস থাকার কথা, কিন্তু কালকে আরেকটা কোর্সের শুরু হিসাবে আমরা কালকে ক্লাস না দিয়ে হয়তো পরশুদিন ক্লাস দিব। কিন্তু জেনারেলি ক্লাসটা চলবে শনি সোম বুধ, শনিবার আগামীকাল শনিবার হলেও আগামীকাল ক্লাস থাকবে না, শনি সোম সম্ভব। বুধ এভাবে 3 দিন থাকবে। পরীক্ষা এর বাইরে, আর পরীক্ষাটার জন্য আমাদের একটা স্মার্ট সিস্টেম আমরা রেখেছি। পরীক্ষাগুলো আমরা এই ইয়া দিই না, লাইভ পরীক্ষা দিই না। লাইভ পরীক্ষা বলতে, ধরেন আমি বললাম আগামী দিন 10টায় পরীক্ষা, এখন 10টায় পরীক্ষা দিলে 10টায় যদি কোনো কাজ থাকে স্টুডেন্টরা পরীক্ষাটা দিতে পারলো না, 10টা থেকে 11টার সময় ধরে দিলাম বা 12টা জি। অথবা রাতে, আমরা কি করি, আমরা একটা সারাদিনের জন্য প্রশ্নটা দিয়ে দিব, স্টুডেন্ট যার যখন সময়, সময় নিয়ে এসে পরীক্ষাটা দিয়ে সাবমিট করতে পারবে। এভাবে আমরা সিস্টেমটা রেখেছি। আমাদের পরীক্ষা হয় টেস্ট মৌজ একটা স্মার্ট সফটওয়্যারের মাধ্যমে, ওটা আমেরিকান একটা সফটওয়্যার, ওটা আমরা পেইড ভার্সন ইউজ করি। ওখানে প্রিলি রিটেন উভয় ধরনের পরীক্ষা দেওয়া যায়। আর স্টুডেন্টরা বেসিক কোর্সে কিছু স্টুডেন্টকে আমরা দেখেছি, স্টুডেন্টরা কি করে, এখানে এক বাক্যে যেগুলো প্রশ্ন থাকে ওখানে দেখি টাইপ করে পরীক্ষা দিচ্ছে। টাইপ করে পরীক্ষা দেওয়ার দরকার নেই, আপনি খাতায় লিখে পরীক্ষা দিবেন। যদিও টাইপ করে পরীক্ষা দেওয়া দিতে আপনার কাছে মনে হচ্ছে ওটা অনেক স্মার্ট হচ্ছে, ইজিলি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আপনি লিখে লিখে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন, লিখে পিডিএফ করে দিবেন অথবা ছবি তুলে দিবেন, তাহলে ইজি। কারণ আমরা এমন ভাবে পরীক্ষার ইয়াটা করি যেন ইজিলি আপনাকে জিনিসটা ইভ্যালুয়েট করে ফেরত দেওয়া যায় জি। অথবা মার্কসটা জানানো যায়। এই হচ্ছে বিষয়। আর কারো কোনো কোয়েশ্চেন থ্যাংক ইউ স্যার। বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনাকে আহ, জি অনেকদিন পর দেখলাম, ভালো লাগছে। স্যার জি স্যার। আপনাদের কোর্স প্ল্যান যেটা দেখছি স্যার, জি হ্যাঁ, পিডি এবং রিটেন বেস করে শিক্ষার্থীদের সুবিধার্থে যে কোর্স প্ল্যানটা করছেন এটা স্যার জি স্যার। অনেক সুন্দর হয়েছে স্যার। হ্যাঁ, জি স্যার থ্যাংক ইউ। এভাবে যদি আমরা আগাই তাহলে স্যার ইনশাল্লাহ চাকরি হবে না স্যার? অবশ্যই অবশ্যই, আমি তো আবারও বলছি, আরো একজন একই রকম কথা বলছেন। এখানে কথা হচ্ছে এখানে প্ল্যানে যে জিনিসগুলো দেখানো হয়েছে, যদি আপনি জিনিসগুলোকে মোটামুটি, অনেক ক্ষেত্রে দেখা যাবে একজন মানুষ ইংরেজিতে একটু দুর্বল থাকতে পারে, সে অনেক চেষ্টার পরেও একজন অনেক পণ্ডিত বা আগে থেকে বেসিক যারা স্ট্রং তার লেভেলে আসতে পারবে না। কিন্তু বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য তো সব সাবজেক্টে একেবারে মাস্টার হয়ে যাওয়ার দরকার নেই, ভালো একটা নাম্বার দরকার। তো ভালো একটা নাম্বার পর্যন্ত পৌঁছাতে পারবে। এখানে সবচেয়ে এ, দরকারি পরামর্শ যেটা আপনার প্রশ্নের উত্তরে,
সেটা হচ্ছে ধারাবাহিকতা। স্টুডেন্টরা যদি মোটামুটি ধারাবাহিক থাকে, অর্থাৎ মনে করেন ক্লাস কয়েকদিন ক্লাস করে 2 মাসের জন্য হারিয়ে গেল, আবার মনোযোগ হলো, আবার সিরিয়াস হলো, এরকম যেন না হয়। মোটামুটি ক্লাসগুলোর সাথে কানেক্টেড থাকা, আর প্রতিটা পরীক্ষা কম প্রস্তুতি থাকলেও পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করা, তাহলে পরে ইনশাল্লাহ ব্যর্থ কখনো হবে না। এই হচ্ছে কথা স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। না থাকলে আমি শেষ করে দিচ্ছি তাহলে। আর এখানে কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছেন অনেকেই, আহ, ওখানে প্রশ্ন করবেন, অফিস থেকে উত্তর দিবে, অথবা আমিও উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।